Hello students, welcome to Technical Civil Service Academy. আমি নীলাদ্রি পল, টেকনোকপ সিভিল সার্ভিস একাডেমির একজন ফ্যাকাল্টি মেম্বার। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে জিকের একটা গুরুত্বপূর্ণ অংশ কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা সবাই জানো কারেন্ট অ্যাফেয়ার্স অল ইন্ডিয়া বেসিসে যে কোনো পরীক্ষা বা স্টেট লেভেল হোক বা সেন্ট্রাল লেভেল হোক প্রত্যেক পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ টপিক। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা কিভাবে করতে হবে এবং কি ধরনের কোশ্চেনগুলো আসতে পারে তো সেটা নিয়ে আমি ডিসকাস করছি। তো কারেন্ট অ্যাফেয়ার্সের দুটো ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে শর্ট থিম, একটা হচ্ছে ব্রড থিম। ন্যাচারালি দেখা যায় যে স্টেট বা সেন্ট্রাল লেভেল যে কোনো পরীক্ষায় হোক না কেন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এমসিকিউ ফরম্যাট অর্থাৎ শর্ট থিমে আসে। কিন্তু যখন সেটা ডেসক্রিপটিভ এক্সাম যখন হয়, বিশেষ করে স্টেট লেভেল, ওয়েস্ট বেঙ্গল স্টেট লেভেল যে এক্সামগুলো রয়েছে, বিশেষ করে পিএসসি মিসেলিনিয়াস হোক বা আইসিডিএস মেন্স হোক বা সাব ইন্সপেক্টর মেন্স হোক, এই সমস্ত পরীক্ষাগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স যে কোশ্চেনগুলো হয় সেগুলো ডেসক্রিপটিভ ফরম্যাট অর্থাৎ 10 মার্কস বা 12 মার্কস এরকম মার্কস দেওয়া হয়। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট সিভিল সার্ভিস যেটা ডব্লিউবিসিএস পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাতেও আগে কারেন্ট অ্যাফেয়ার্স ডেসক্রিপটিভ ফরম্যাটে আসতো, কিন্তু আফটার 2013 পর্যন্ত এটা ডেসক্রিপটিভ ফরম্যাটেই আসতো। কিন্তু আফটার 2014 এই সিলেবাসটা চেঞ্জ হয়েছে, এটা মেন্সের সিলেবাসটা অবজেক্টিভ ফরম্যাটে করা হয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেনগুলো অবজেক্টিভ ফরম্যাটেই আসে। তো আজকে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে ডিসকাস করব, তো সেটা আপকামিং যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট। তো তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো শুধুমাত্র যে রিটেন পরীক্ষা সেই রিটেন পরীক্ষার জন্যই নয়, বিভিন্ন তোমরা পরবর্তীতে রিটেন কোয়ালিফাই করার পর যখন ইন্টারভিউ বোর্ডে যাবে সেই ইন্টারভিউ বোর্ডেও অনেক কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন জিজ্ঞাসা করা হয় এবং সেই কারেন্ট অ্যাফেয়ার্স এমনভাবে জিজ্ঞাসা করা হয় তো তোমাদের ব্যাকগ্রাউন্ডগুলো খুব ভালো করে জানতে হবে, অর্থাৎ সেগুলো বিভিন্ন অ্যাঙ্গেল ধরে কোশ্চেন করা হয়। তো বিশেষ করে স্টেট সিভিল সার্ভিস যে পরীক্ষাগুলো রয়েছে, ডব্লিউবিসিএস হোক বা ইউপিএসসি আইএস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস হোক, এই সমস্ত পরীক্ষাগুলোতে 70% কোশ্চেনই কারেন্ট অ্যাফেয়ার্স বেস জিজ্ঞাসা করে। তো তোমাদের আপকামিং যে এক্সামগুলো রয়েছে, বিশেষ করে রেলওয়ে এনটিপিসি বা রেলওয়ে গ্রুপ ডি বা আদার্স যে এক্সামগুলো আছে আর কি, আরো সামনে যে পরীক্ষাগুলো হতে চলেছে সেই পরীক্ষাগুলোতে যে রিসেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আমি ডিসকাস করছি। আচ্ছা, শুরুতে দেখো প্রথম যে কোশ্চেনটা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের, India successfully test-fired which supersonic cruise missile with a strike range of over 400 km? এই কোশ্চেনটা হচ্ছে যে কিছুদিন আগে ভারতে একটা ক্রুজ মিসাইল, যেটা ক্রুজ মিসাইলকে বলা সুপারসনিক ক্রুজ মিসাইল। সুপারসনিক ক্রুজ মিসাইল বলতে কি বোঝায়? এটা কিছুটা ফিজিক্সের থিওরি, ফিজিক্সের থিওরি বলতে ফিজিক্সে তোমরা সাউন্ড চ্যাপ্টারটা টপিক তো তোমরা জেনে এসেছো। সাউন্ডের একটা নির্দিষ্ট পরিমাণ স্পিড থাকে। তো সুপারসনিক স্পিড বলতে এমন একটা স্পিড যেটা সাউন্ডের থেকে বেশি মাত্রায় স্পিড। তো সেরকম একটা মিসাইল লঞ্চ করা হয়েছে এবং লঞ্চ করার পিছনে ইন্ডিয়াকে যে দেশ যে আমাদেরকে সাহায্য করেছে, সাপোর্ট দিয়েছে, সে হচ্ছে রাশিয়া। তো ইন্ডিয়া রাশিয়া যৌথভাবেই এই সুপারসনিক মিসাইলটাকে কাজে লাগিয়েছে। বিভিন্ন সায়েন্টিস্টরা বিভিন্ন গবেষণার মাধ্যমে এই সুপারসনিক মিসাইলটাকে বের করেছে এবং সেই সুপারসনিক মিসাইল যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রাহ্মোস। ব্রাহ্মোস বলতে কি বোঝায়? ব্রাহ্মোসের মধ্যে দুটো টার্মস রয়েছে, মানে ডুয়াল সিলেবল, মিন্স ওয়ান ব্রহ্মা এন্ড মোস। ব্রহ্মা, দিস টার্ম রিলেটেড টু ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র বলতে কি বোঝাচ্ছে? ব্রহ্মপুত্র দিস দ্য ওয়ান অফ দ্য ট্রিবিউটারি রিভার অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার একটা গুরুত্বপূর্ণ ট্রিবিউটারি রিভার সেই ব্রহ্মপুত্র। এবং রাশিয়ার একটা রিভার রয়েছে, রাশিয়ার সেই রিভারটার নাম হচ্ছে মস্কোয়া। ঠিক আছে, মস্কো থেকে মস্কোয়া। মস্কো জানো রাশিয়ার একটা গুরুত্বপূর্ণ সিটি, মস্কোয়া। নেক্সট কোশ্চেন দেখো, how many banks were excluded from second schedule of RBI Act 1934 recently? Second schedule RBI Act 1934 এই অ্যাক্টের মাধ্যমে কতগুলো ব্যাংককে সরানো হয়েছে, অর্থাৎ সেই ব্যাংকগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। তো টোটাল নাম্বার অফ ব্যাংক রয়েছে 6টা। তো ব্যাংক যে 6টা রয়েছে, 6টা ব্যাংকের মধ্যে যেটা রয়েছে, ফার্স্ট হচ্ছে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স, আন্ধ্রা ব্যাংক, সিন্ডিকেট ব্যাংক, কর্পোরেশন ব্যাংক, এলাহাবাদ ব্যাংক আর হচ্ছে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। এই 6টা ব্যাংককে আরবিআই অ্যাক্ট সেকেন্ড শিডিউল, আরবিআই অ্যাক্ট 1934 সেকেন্ড শিডিউলের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে। তো সরিয়ে দিয়ে যেটা হয়েছে সেটার পিছনেও কিছু কারণ রয়েছে। তো তোমরা জানো এই বছর 2020 একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কোভিড-19 মানে কোভিড ভাইরাসের জন্য। তো লকডাউন পিরিয়ড যেটা শুরু হয়েছিল এই বছর 2020 মার্চের লাস্ট উইক থেকে। তো 1 এপ্রিল এই ডিসিশনটা আরবিআই নিয়েছে। এই ডিসিশন নেওয়ার পিছনে যেটা রয়েছে সেটা এখন যেটা প্রবলেম রয়েছে, ইন্ডিয়ান ইকোনমি একটা ভীষণ ডাউনফলের দিকে যাচ্ছে। ডাউনফল মানে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তো
তো সেক্ষেত্রে ব্যাংকে যে প্রফিট মার্জিন সেই লেভেলে আসছে না। তো সেটার জন্য একটা বড় ঘাটতি মেটানোর জন্য গভর্নমেন্ট এরকম একটা পলিসি নিতে বাধ্য হয়েছে। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য হেড অফ 3-member interim committee of directors constituted by RBI to run like Dhanasri Bank? আচ্ছা, কোশ্চেন এটা আছে। আচ্ছা, কোশ্চেনটা যেটা বলা হচ্ছে যে ধনশ্রী ব্যাংকে যে ইন্টারিম কমিটি রয়েছে, সে ইন্টারিম কমিটি বলতে এটা হচ্ছে একটা টেম্পোরারি বেসে একটা কমিটি করা হয়েছে। যে কমিটির 3জন মেম্বার রয়েছে, সেই 3জন মেম্বারের মধ্যে হেড কে। যদি 3জন মেম্বারের কথা বলতে হয়, 3জন মেম্বারের মধ্যে একজন আছে জি সুব্রমণিয়ম আয়ার, নেক্সট হচ্ছে জি রাজা গোপালন, নেক্সট হচ্ছে পি কে বিজয় কুমার। তো তার মধ্যে ইন্টারিম কমিটির যিনি হেড রয়েছেন তিনি হচ্ছেন জি সুব্রমণিয়া আয়ার। তো জি সুব্রমণিয়া আয়ারকে হেড করা হয়েছে। তো এখন এখান থেকে প্রশ্ন হতে পারে এই ইন্টারিম কমিটিটাকে কেন করা হয়েছে, এই টেম্পোরারি বেসিসে এই কমিটিটাকে কেন তৈরি করা হয়েছে। তো কিছুদিন আগে ধনশ্রী ব্যাংকের যিনি এমডি অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও বলতে কি বোঝায়, যে চিফ এক্সিকিউটিভ অফিসার, দুজনেই কি করেছেন, অ্যাক্সিডেন্টালি তারা রিজাইন দিয়েছেন। তো তার জন্য এই ইন্টারিম কমিটি অর্থাৎ টেম্পোরারি বেসিসে কমিটিটাকে তৈরি করা হয়েছে। অ্যাকচুয়ালি যেটা ব্যাপার হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত নতুন করে এমডি বা সিইও দুজন রিক্রুটমেন্ট না হচ্ছে, কারণ এখনো যেহেতু পর্যন্ত নতুন সিইও বা এমডি রিক্রুটমেন্ট হয়নি, তো ততদিন পর্যন্ত যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে এই 3জন কমিটি মেম্বারের যারা মেম্বার রয়েছে, এই টেম্পোরারি কমিটির যে 3জন মেম্বার রয়েছে, তারাই এই কমিটিটাকে চালাবে। নেক্সট কোশ্চেন দেখো, ইসরো প্ল্যানস টু লঞ্চ ইটস ফার্স্ট ভেনাস মিশন বাই হুইচ ইয়ার? আচ্ছা, রিসেন্টলি ইসরো 2025-এ ভেনাস মিশন করতে, ভেনাসে একটা মিশন করতে যাচ্ছে, মানে যেটাকে আরেকটা অন্য একটা টার্মে শুক্রায়ন বলা যেতে পারে। তো সেটা একটা করার চিন্তা ভাবনা করেছে এবং সেটা 2025-এ করতে চলেছে। যে ইসরো সম্পর্কে যদি বলতে হয়, ইসরো ফুল ফর্ম তোমাদের অনেকেরই জানা আছে, ইন্ডিয়ান স্পেস অর্গানাইজেশন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরোর ফুল ফর্ম। তো ইসরো যেটা হয়, যেটা প্রথম তৈরি হয়েছিল 1969, এবং ইসরোর যে হেডকোয়ার্টার সেটা রয়েছে কর্ণাটকে। আর ইসরোর যিনি হেড, মানে ফাদার অফ ইন্ডিয়ান স্পেস অর্গানাইজেশন যাকে বলা হয়, তিনি হচ্ছেন এম সুব্রমণিয়াম, বি সুব্রমণিয়াম। Next question দেখো, ISRO plans to launch its first Venus mission by which year? আচ্ছা, in the year, answer is 2025. ISRO ভেনাসে, আচ্ছা ভেনাসে 2025-এ একটা স্যাটেলাইট লঞ্চ করতে যাচ্ছে। এর আগেও তোমরা জানো যে মার্সে স্যাটেলাইট লঞ্চ করেছিল এবং সেটাতে সাকসেসও পেয়েছিল। তো যেটা ভেনাস যেটা রয়েছে ওটাকে বলা হয় শুক্রায়ন, যেটা মার্সকে বলা হয় মঙ্গলায়ন আর ভেনাসকে বলা হয় শুক্রায়ন। তো শুক্রায়নে 2025-এ তারা লঞ্চ করতে চলেছে। এবং ইসরো সম্পর্কে যদি বলতে হয়, ইসরোর ফুল ফর্ম যেটা রয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যেটা ফর্ম হয়েছিল 1969, ইন্ডিয়া 1969 ইসরো হ্যাড ফর্ম। আর ইসরোর যেটা হেডকোয়ার্টার রয়েছে, ইসরোর হেডকোয়ার্টার রয়েছে কর্ণাটকে। এবং ইসরোর যেটা মেইন ফাংশন, এটা ইন্ডিয়ার একটা স্যাটেলাইট ডেভেলপ অর্গানাইজেশন। ফুল ফর্ম অফ ইসরো যদি বলতে হয়, ফুল ফর্ম অফ ইসরো বলতে গেলে যেটা বলা যায় সেটা হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এবং এই ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যেটা ফর্ম হয়েছিল এটা 1969, এবং ইসরো যেটা হেডকোয়ার্টার রয়েছে সেটা কর্ণাটকে। এবং ফাদার অফ ইসরো, ইসরো যিনি হেড রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর বিক্রম সারাভাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন, প্রাইম মিনিস্টার মোদি inaugurated the world's longest highway tunnel connecting Monali and Lahul in Spiti Valley. Atal tunnel is which state? তো এখানে দেখো, এখানে যেটা করা হচ্ছে যে মনালি এবং লাহুল এই দুটোর সাথে, দুটো হচ্ছে স্পিটি ভ্যালি, যে দুটোর সাথে কানেক্ট করা হচ্ছে। আর যেটাকে বলা হচ্ছে অটল টানেল, এবং এটা যে স্টেটে করা হচ্ছে সেটা হচ্ছে এইচপি বলতে হিমাচল প্রদেশ। এটা একটা প্রজেক্ট আর কি, এই প্রজেক্টটা করা হয়েছে মানে যাতে অল্প সময়ের মধ্যে একটা ডেস্টিনেশনে পৌঁছানো যায়।
নেক্সট যেটা আছে ডালে কুরসানি দ্য ফেমাস চিলি রিসেন্টলি গট জিআই ট্যাগ ইজ অফ হুইচ স্টেট। আচ্ছা, ডালে কুরসানি বলতে যেটা বোঝায় এটা এক ধরনের মানে লঙ্কা টাইপের আর কি, লঙ্কা বলতে চিলি আর কি যাকে বলে। এটা একটা স্পেশালাইজ ধরনের লঙ্কা যেটা বিশেষ করে যে স্টেটের বেশি প্রোডাকশন হয় সেটা হচ্ছে সিকিম। ঠিক আছে, সিকিমে এটা সবচেয়ে বেশি প্রোডাকশন হয়। So next question যেটা আছে India's first ever organic spices seed park will be set up in which state? আচ্ছা, এটা ফার্স্ট যেটা করা হচ্ছে, স্পাইসেস অনেক রকমের হয়, তোমরা সবাই জানো যে স্পাইসেস যেটা হয় দ্য গার্ডেন অফ স্পাইসেস যে স্টেটকে বলা হয় বা কুইন্স অফ স্পাইসেস যেটাকে বলা হয় সেটা হচ্ছে কেরল। কিন্তু এটা একটা নতুন ধরনের স্পাইসেস একটা প্রোডাক্ট আর কি, যেটা অর্গানিক ওয়ে। অর্গানিক ওয়ে বলতে কি বোঝায়? অর্গানিক ওয়ে বলতে যেটা বোঝাচ্ছে যেখানে কোনো কেমিক্যালস ইউজ করা হচ্ছে না, পুরোপুরি ভাবে পার্টিকুলার ওয়েতে যেটা বানানো হচ্ছে। এই ধরনের স্পাইসেস একটা পার্ক যেটা 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 সেট আপ হবে সেটা হচ্ছে গুজরাটে এটা সেট আপ হবে। নেক্সট যেটা বলা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম ইজ গোয়িং টু সেট আপ আন্ডার হুইচ রিভার। আচ্ছা, প্রথম এটা ইন্ডিয়াতে করা হচ্ছে আন্ডার ওয়াটার ট্রান্সপোর্ট। আন্ডার ওয়াটার ট্রান্সপোর্ট এটা ইউরোপিয়ান কান্ট্রিতে প্রথম চালু হয়, সেই কনসেপ্টটা এখন ইন্ডিয়াতেও আসছে, ভারতে সেই কনসেপ্টটাকে নিয়ে আসা হচ্ছে। এবং এই কনসেপ্টটা প্রথম ইন্ডিয়াতে যেটা হুগলি রিভারের নিচে এই আন্ডার ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেমটাকে চালু করার পরিকল্পনা চলছে এবং যত শীঘ্র সম্ভব এটা হতে চলেছে। এতক্ষণ তোমরা দেখলে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যেগুলো রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো অল ইন্ডিয়া বেসিস যে কোনো পরীক্ষায় এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলোই আসে, বিশেষ করে স্টেট বা সেন্ট্রাল লেভেল যে পরীক্ষায় হোক না কেন, মানে অবজেক্টিভ কোশ্চেন যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে আসে এইভাবেই আসে। এবং ডেসক্রিপটিভ যে কোশ্চেনগুলো হয়, বিশেষ করে মেন্স যে পরীক্ষাগুলো হয়, তোমাদের যেগুলো বলছিলাম আর কি, পিএসসি মিসলেনিয়াস হোক বা আইসিডিএস মেন্স হোক বা সাব ইন্সপেক্টর মেন্স হোক, এই পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এই যে কারেন্ট অ্যাফেয়ার্স আমি ডিসকাস করলাম সেগুলোকে বেস করে এই ধরনের কোশ্চেনগুলোই ন্যাচারালি ফলো করা হয়। তো তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো করে আপডেট করো এবং তোমাদেরকে যেটা আমি অ্যাডভাইস দিব যে কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু একটা গুরুত্বপূর্ণ টপিক, তো তোমরা যত পারো রেগুলার নিউজ পেপার পড়া বা নিউজ চ্যানেল শোনা, নিউজের মানে খবর শোনাটা অভ্যাস করো। বিশেষ করে যে সমস্ত নিউজ চ্যানেলে অথেন্টিক খবরগুলো পাওয়া যায়, যেগুলো আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় ভীষণভাবে দরকার, সেগুলোকে কালেক্ট করো। মানে কম্পিটিটিভ পরীক্ষা এরকম যে কারেন্ট অ্যাফেয়ার্স টপিকটা এরকমই যে যত তুমি ডেটা কালেক্ট করবে তত তোমার সেক্ষেত্রে সেটা ফ্রুটফুল হবে। তো তোমরা যদি আমাদের চ্যানেলটাকে ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের কমেন্ট সেকশন যেটা রয়েছে তোমাদের কমেন্টস পাঠাও। এবং তোমরা আরো যে ধরনের ভিডিও তোমরা পেতে চাও, মানে আপকামিং যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোতে যে টপিকগুলো তোমাদের জানা দরকার, তোমরা যদি সেটা পেতে চাও আমাদের কমেন্ট বক্সে শেয়ার করো। এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটা দেখে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সেখানে কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস সবকিছুই দেওয়া আছে। এবং তোমরা যে ভিডিওটা দেখছো, ভিডিওর উপরে তোমরা অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দেখতে চাচ্ছ। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমরা অল ইন্ডিয়া বেসিসে সব ধরনের পরীক্ষায় কোচিং করাই। তো তোমাদের আমরা চেষ্টা করব 100% হেল্প করার। তো এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ।